ভোরবেলা ট্রেনটা যখন গড়াই স্টেশনে থামে, তখন চারপাশে কুয়াশার চাদরে ঢাকা পুরোটা জায়গা। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আদিলের মনে হয় যেন কোনো ঘুমন্ত মৃত গ্রামে সে এসে পৌঁছেছে। সে নামল একা। ব্যাগে কিছু দরকারি কাপড় চোপড়, ক্যামেরা, একটা পুরনো ডায়েরি, আর ভাই রায়হানের মৃত্যুর তদন্ত করার অদম্য ইচ্ছা। রায়হান ৩ বছর আগে চৌধুরী বাড়িতে এসেছিল নিজে থেকেই। বলেছিল, আদিল, এই বাড়ির ইতিহাসে কিছু আছে, অদ্ভুত কিছু। আমি ওটা খুঁজে বের করব। কিন্তু তার কয়েক সপ্তাহ পর রায়হানের দেহ পাওয়া যায় বাড়ির পেছনের কুয়োর পাশে। মিথ। মুখটা বিকৃত, চোখ যেন বিস্ফোরিত হয়ে গেছে। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু আদিল বিশ্বাস করেনি। আজ ৩ বছর পর সেই পুরনো কুয়াশাভরা চৌধুরী বাড়ির দিকে ফিরে এসেছে সে। গাড়ি ভাড়া করে গ্রাম পেরিয়ে যখন সে বাড়ির সামনে পৌঁছায়, তখন সূর্য মাথার উপর। বিশাল ধূসর রঙের দোতলা বাড়িটি চারপাশে গাছগাছালি আর লতাপাতায় ঢেকে গেছে। মূল ফটকটাও আধভাঙা, কাঠে পোকা ধরেছে। এই বাড়িতে এখন কেউ থাকে না, বলে গাড়িওয়ালা কাপা গলায়। তোমাকে রাতে এখান থেকে নিয়ে যেতে বলেছিলাম, আদিল মনে করিয়ে দেয়। হ্যাঁ ভাই, রাত হওয়ার আগেই চলে আসব। আদিল একা ঢুকে পড়ে সেই বাড়ির ভেতর। দরজার কড়াটা ছেঁড়া, খোলা থাকে সহজেই। বাড়ির ভেতরে একটা গা ছমছমে ঠান্ডা, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে পেছনে দাঁড়িয়ে। তার মনে পড়ে ছোটবেলায় এখানে এসেছিল মা বাবার সঙ্গে। তারপর যখন চৌধুরীদের আর্থিক অবস্থা খারাপ হয়, তারা বাড়ি ছেড়ে চলে যায় শহরে। সেই বাড়ি এখন ভাঙাচোরা, অন্ধকার আর নির্জন। কিন্তু তার ভাই এখানে ফিরে এসেছিল কেন? সে ডায়েরি খুলে পড়তে শুরু করে রায়হানের লেখাগুলো। দোতলার এক ঘরে আমি কান্নার শব্দ শুনি প্রতি রাতেই। যেন কেউ আটকে আছে, যেন কেউ বাঁচার চেষ্টা করছে, নিঃশ্বাস নিতে পারছে না। কেউ যেন দেয়ালের আড়াল থেকে আমাকে দেখছে। আমি জানি এই বাড়ি শুধু ইটপাথরের নয়, এটা একটা শাশ্বত দুঃস্বপ্ন। ডায়েরি পড়তে পড়তে আদিলের গা ঠান্ডা হয়ে আসে। একটা শব্দ হয় পেছনে, থুক থুক থুক। সে চমকে তাকায়। পুরো ঘরটা ফাঁকা, কিন্তু দেয়ালের কোণে একটা ছোট আয়না আছে, ময়লা আর ধুলায় ঢাকা। আর সেই আয়নায় মুহূর্তের জন্য সে দেখে একজন নারীর ছায়া, চোখহীন মুখ, আর সে নিঃশ্বাস নিচ্ছে ভারী কষ্টে। চৌধুরী বাড়ির প্রথম রাত। বাইরের জোনাকি আর ভেতরের অন্ধকারে এক অদ্ভুত দমবন্ধ পরিবেশ। আদিল ঘরের এক কোণে একটা পুরনো খাটে বসে আছে, ডায়েরিটা তার হাতে। ঘড়ির কাঁটা রাত 11টা পেরিয়েছে। দেয়ালের গায়ে ছোট্ট বাতিটি ঝিমঝিম করে জ্বলছে, আর জানালার বাইরে বাঁশবনের পাতার ফিসফাস। রায়হানের ডায়েরির পরবর্তী পাতায় লেখা, গতকাল রাতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। দূরে কেউ গান গাইছিল, একটা পুরনো পালা গান। সেই সুরটা আমার ঘুম কাড়ে। আমি যখন তাকাই দেখি খালের পাড়ে এক নারী দাঁড়িয়ে, লম্বা চুল, মাথা নিচু। সে গান বন্ধ করে আমাকে দেখে, আর হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আদিল পাতা বন্ধ করে দেয়। বাইরের নীরবতা তখন আর শুধু নিস্তব্ধতা নয়, সেটা একটা প্রহরীর মতো কিছু। যেন এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি জানালা অপেক্ষা করছে। ঠিক তখনই হু একটা দীর্ঘশ্বাস। আদিল চমকে ওঠে, দরজার দিকে তাকায়। কেউ নেই। হু এইবার জানালার পাশে। সে দৌড়ে যায়, বাইরে তাকায়। বাঁশবন ছায়া নড়ে উঠছে বাতাসে, কিন্তু সেখানে কারো অস্তিত্ব নেই। সে আবার রায়হানের ডায়েরি নেয়। নিচে লেখা, দোতলার দক্ষিণ ঘরটা খুব অদ্ভুত। সেখানে কেউ ঢোকে না, কিন্তু আমি আজ সেখানে যাব। যে গলায় গান গায় সে এই ঘরেই থাকে, আমি জানি। আদিল উঠে দাঁড়ায়, হাতে একটা ছোট্ট টর্চ। দোতলায় উঠে দক্ষিণ দিকের দরজার সামনে দাঁড়াতেই হঠাৎ মনে হল, দরজার ওপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে। একটা না, ভারী। হু হু হু। তার গা শিউরে উঠল। দরজা খোলার মুহূর্তে চারপাশে বাতাস জমে উঠল, যেন কুয়াশা নয়, ভয় জমে আছে। হাত দিয়ে ধাক্কা দিতেই দরজাটা কিরকির করে খুলে যায়। ঘরটা অন্ধকার। টর্চের আলো ফেলে সে দেখে একটা খাট, পুরনো আয়না, আর দেয়ালে কারো আঁকা চিহ্ন, যেন নখ দিয়ে আঁচড় কাটা হয়েছে। ঠিক তখনই পেছন থেকে শীতল একটা হাত তার কাঁধে। সে মুহূর্তে পেছনে ফিরলে কাউকে দেখতে পায় না, কিন্তু বাতাসের মধ্যে একটাই শব্দ, তুমি ফিরেছ।
কোনো নারী কণ্ঠ। আদিলের মাথা চক্কর দিয়ে ওঠে। সে ছুটে নিচে নামে। কিন্তু সে বুঝে যায় বাড়ির ভেতর কেউ আছে। কেউ অপেক্ষা করছিল তার জন্য। এবং সে কেউ মৃত নয়, কিন্তু জীবিত নয়। পরদিন সকালে গ্রামের বাজারের দিকে হাঁটতে হাঁটতে আদিল ভাবছিল, আজ কারো কাছ থেকে ভাইয়ের মৃত্যুর ব্যাপারে কিছু বের করা দরকার। পুলিশ রিপোর্ট অনেক আগেই সে পড়ে শেষ করেছে। তাতে কোনো উত্তর নেই, শুধু অস্পষ্ট ভাষায় আত্মহত্যার কথা বলা। বাজারে একটা চায়ের দোকানে ঢুকতেই সবাই কিছুটা চুপ করে যায়। হয়তো নতুন মুখ, হয়তো চৌধুরী পরিবারের পরিচয়। চায়ের কাপ হাতে নিয়ে সে দোকানির দিকে তাকিয়ে বলে, আপনার কি রায়হানের কথা মনে আছে, যে 3 বছর আগে চৌধুরী বাড়িতে এসেছিল? দোকানি চুপচাপ মাথা নিচু করে ফেলে। এমন সময় এক বৃদ্ধা সামনে এসে দাঁড়ায়। চোখে মাংসের পর্দা, হাঁটার লাঠিতে ভর দিয়ে বল, তুই ওর ভাই? হ্যাঁ, আমি আদিল। আপনি চিনতেন রায়হানকে? বৃদ্ধা একটু হাসে। সেই হাসিতে যেন ভাঙা সময়ের ধুলো লেগে আছে। চিনি। আমি তো ওর মৃত্যুর আগের রাতে দেখেছিলাম ওকে। আদিলের গলা শুকিয়ে আসে। সে বলে, আপনি কি দেখেছিলেন বলুন? বৃদ্ধা কাপা গলায় বলে, ও বাড়ির দক্ষিণ ঘরে গিয়েছিল, যেখানে কেউ ঢোকে না। বহু বছর আগে সেই ঘরে এক নারী মরেছিল। নাম ছিল সুহাসিনী। চৌধুরীদেরই দূর সম্পর্কের আত্মীয়া। তাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য বন্দি করে রাখা হয়েছিল ঘরটায়। আর সে একদিন নিজের নিঃশ্বাস বন্ধ করে মরে গিয়েছিল। নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছিল আয়নার সামনে। তারপর আদিলের কণ্ঠে কম্পন। তখন থেকেই সে ঘরে এক নিঃশ্বাস আটকে আছে। ওর আত্মা মুক্তি পায়নি। মাঝে মাঝে কেউ যদি সেই ঘরে যায়, সে ছায়ায় আটকে যায়। বৃদ্ধা থামে। তোর ভাই সেই রাতে বলছিল সে গান শুনেছে। আমি বলেছিলাম ও যেন দক্ষিণ ঘরে না যায়। কিন্তু পরদিন ভোরে শোনা যায় ও খালের পাশে পড়ে আছে। মুখটা কেমন বিকৃত, চোখ যেন কষ্টে বেরিয়ে এসেছিল। ঠিক যেমন করে কেউ নিঃশ্বাস না পেয়ে মরলে হয়। আদিলের শরীর বরফ হয়ে আসে। আপনি কি জানেন সুহাসিনী আসলে কে ছিল? বৃদ্ধা মুখ নিচু করে বলে, সে ছিল এই চৌধুরী বাড়িরই অভিশাপ। আর আজও সে কারো নিঃশ্বাস নিতে চায়। সেই রাত আদিল আবার ফিরে আসে বাড়িতে। এবার তার টার্গেট পরিষ্কার। দক্ষিণ ঘরের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। সে ভাইয়ের মতো শুধু কৌতূহলী নয়, সে সত্যি জানতে চায়। সে ঘরই কি রায়হানকে মেরেছে? রাত গভীর হলে সে আবার সেই ঘরের দিকে এগোয়। এইবার তার হাতে মোবাইল ক্যামেরা। সে ভিডিও চালু রাখে। ঘরের মধ্যে ঢুকতেই আলো নিভে যায়। হঠাৎ আয়নার মধ্যে সে দেখে একজন নারীর মুখ, গলার চারপাশে ওড়নার দাগ, চোখ দুটো ফাঁকা গহ্বর। তুমি ফিরে এসেছ। নারী কণ্ঠে একটা ফিসফিসানি। আদিল পেছনে তাকায়, কেউ নেই। আয়নায় তাকিয়ে সে দেখে নিজের প্রতিচ্ছবি আর নেই, শুধু সেই নারী ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। আদিলের সামনে দাঁড়িয়ে সেই আয়নার মধ্যেকার নারী যেন জীবন্ত হয়ে উঠেছে। সে এক পা করে সামনে এগিয়ে আসছে আয়নার মধ্যে, অথচ সেই ছায়াটা যেন আয়নার গণ্ডি মানছে না। তুমি কি তার মতো মরতে এসেছ? নারীর ঠোঁট না নড়লেও কণ্ঠস্বর কানে বাজে। আদিল পেছনে এক পা সরতেই পিছলে পড়ে যায় মেঝেতে। ক্যামেরা তার হাত থেকে পড়ে যায়, কিন্তু তখনই সে অনুভব করে একটা ঠান্ডা হাওয়া তাকে টেনে নিচ্ছে। আদিল চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। তারপর সে আয়নার ভেতরে ঢুকে পড়ে। আয়নার ভেতরকার জগৎ। আলো নেই, শব্দ নেই, কেবল কুয়াশা আর দূরে কান্নার গলা। আদিল উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে সে যেন সেই চৌধুরী বাড়িতেই আছে, কিন্তু একটা অন্য বাস্তবতায়। দেয়ালগুলো পুরনো নয়, বরং নতুন। কোথাও ভাঙা অংশ নেই। আলো জ্বলছে, বাড়ি যেন বাসযোগ্য। আর তখনই সে দেখতে পায় রায়হান, তার ভাই, দাঁড়িয়ে আছে সামনেই। রায়হান! আদিল দৌড়ে যায়। কিন্তু রায়হান তাকিয়ে থাকে নিস্তব্ধ মুখে, যেন সে শুনতে পাচ্ছে না। রায়হানের পেছনে সেই নারী দাঁড়িয়ে, সুহাসিনী। কিন্তু এইবার তার চেহারায় কষ্ট নয়, বরং দুঃখ আর অনুনয়। তোমার ভাই ভুল করেছিল, সে বলে। সে আমায় দেখতে চেয়েছিল, মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু সে জানত না, আমাকে মুক্তি দিতে হলে কাউকে মরতে হবে। আদিলের চোখ বড় হয়ে যায়। তুমি ওকে
তুমি রায়হানকে মেরেছ। না। সুহাসিনীর চোখে অদ্ভুত শূন্যতা। আমি চাইনি, কিন্তু এ ঘরের অভিশাপ আমায় ছাড়ে না। কেউ যদি সত্য জানতে চায়, তাকেই দেবে এ শাস্তি। এইবার রায়হান মুখ ঘোরায়। তার ঠোঁট নড়ে। পালাও এখান থেকে। কিন্তু দেরি হয়ে গেছে। সুহাসিনীর পেছনে হঠাৎ আরও কিছু ছায়ামূর্তি জড়ো হয়। পুরনো মৃত চৌধুরী পরিবার, যারা সবাই একে একে নিঃশ্বাসের ঘরে হারিয়ে গেছে। এই ছায়ারা ধীরে ধীরে ঘিরে ধরে আদিলকে। এক মুহূর্তে সে বুঝে যায়, এই আয়নার দুনিয়া আসলে সময়ের কবরখানা। যে একবার ঢুকে পড়ে সে সময়ের মধ্যে হারিয়ে যায়। ঠিক তখনই আদিলের মোবাইল ক্যামেরা, যেটা মাটিতে পড়েছিল, সেটার ফ্ল্যাশ হঠাৎ জ্বলে ওঠে। সেই আলোয় ছায়ামূর্তিরা দমে যায়। সুহাসিনীর চোখও আলোয় কুঁচকে ওঠে। তুমি ছবি এনেছ। আদিল তার শেষ শক্তিটুকু দিয়ে ক্যামেরাটা তুলে নেয়। ফ্ল্যাশ অন করে সোজা তাক করে সুহাসিনীর মুখে। সুহাসিনী চিৎকার করে ওঠে, আমি মুক্তি চাই। আমাকে আটকে রেখো না। আলোয় সবকিছু কাঁপতে থাকে। দেয়াল, মেঝে, ছায়া যেন ভেঙে পড়ছে একটা শতাব্দী প্রাচীন অভিশাপ। আদিল অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, সে চৌধুরী বাড়ির মেঝেতে পড়ে আছে, হাতে মোবাইল ক্যামেরা। আলো জ্বলছে, আয়না ফাঁকা, আর চারপাশে সেই নিঃশ্বাস নেই। চৌধুরী বাড়ির দক্ষিণ ঘরটা এখন অদ্ভুতভাবে নির্ভুল, যেন ঘরটা অনেক বছর পর সত্যি শ্বাস নিচ্ছে না। আদিল ঘরের কোনায় ভাঙা আয়নাটার দিকে তাকিয়ে থাকে। সেই আয়নাতে আর কোনো মুখ নেই, কোনো ছায়া নেই, শুধু নিজের প্রতিবিম্ব। সে ধীরে ধীরে ডায়েরির শেষ পাতাটা বের করে। রায়হানের হাতের লেখা কাঁপছিল হয়তো, কারণ প্রতিটা শব্দ যেন কষ্টের চিহ্ন বহন করছে। আমি জানি আমি হয়তো আর বাঁচব না, কিন্তু কেউ যদি ভবিষ্যতে আসে, তাকে বলতে চাই, এই বাড়ির আত্মাকে মুক্তি দিতে হলে কেউ একজন নিজের ইচ্ছায় প্রথম সেই নিঃশ্বাসের ঘরেই ফিরে যেতে হবে। তাকে বলতে হবে, আমি দুঃখিত, কারণ অভিশাপ জন্মায় কেবল ঘৃণা দিয়ে, মুক্তি আসে ক্ষমায়। আদিল ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, সুহাসিনী, আমি দুঃখিত। চৌধুরী পরিবার তোমার ওপর অন্যায় করেছিল। আমি রায়হানের ভাই। আমি চাই তুমি মুক্তি পাও। দেয়ালের গা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। আয়নার কাজ ধীরে ধীরে ঝাপসা হয়ে ওঠে। আর তারপর তার মধ্যে ফুটে ওঠে এক নারী মুখ। এইবার আর চোখে শূন্যতা নেই, বরং শান্তি। সুহাসিনী কাপা গলায় বলে, তুমি ক্ষমা চেয়েছ। কেউ কোনোদিন তা করেনি। এতকাল পর আজ কেউ আমাকে মানুষ হিসেবে দেখেছে। এই প্রথম। তার মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। তারপর সে মিলিয়ে যায়। একসাথে ভেঙে পড়ে আয়নাটা। একটা অতিপ্রাকৃত শব্দ হয় না, শুধু একটা বাতাস, যেন দীর্ঘশ্বাস থেমে গেল। 3 দিন পর গ্রামের মানুষ আশ্চর্য হয়ে দেখে, চৌধুরী বাড়ির জানালাগুলোতে আবার আলো জ্বলছে। পাখি বসছে বারান্দায়, দেয়ালের ফাটলগুলো যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। আদিল চলে যাওয়ার সময় চায়ের দোকানদার জিজ্ঞেস করে, ভাই, আপনি কি কোনো প্রেততত্ত্ব জানেন? এমনভাবে কেউ ফিরে আসে না। আদিল হেসে বলে, আমি শুধু জানতে গিয়েছিলাম ভাইয়ের মৃত্যু কেন হয়েছিল। আর খুঁজে পেয়েছিলাম একজন বন্দী আত্মার দুঃখ, যে আসলে কাউকে মারতে চায়নি, শুধু বাঁচতে চেয়েছিল। আদিল ট্রেনের জানালায় বসে বাইরে তাকায়। গড়াই স্টেশন পিছনে পড়ে যাচ্ছে। তার কাঁধে একটা ব্যাগ, তার ভেতরে রায়হানের ডায়েরি, মোবাইল ক্যামেরা, আর একটা ভাঙা আয়নার টুকরো। সিটচিন। আর এই প্রথম তার মনে হয় ভাইটা যেন তার পাশে বসে আছে। মুখে হাসি, বাতাসে আর কোনো নিঃশ্বাস নেই, শুধু শান্তি।